হ্যালো, ওয়েলকাম ইউ অল। দীক্ষার পক্ষ থেকে আমি গার্গী আজকে আবার নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকে যেটি নিয়ে এসেছি সেটি ক্লাস 10 মাধ্যমিক বোর্ডের বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস এবং বায়ুমণ্ডলের উত্তাপ সম্পর্কিত চ্যাপ্টার নিয়ে। বায়ুমণ্ডল সম্পর্কে তো আমরা সবাই জানি, কারণ পৃথিবীর বাইরে আমাদের যে একটা বায়ু স্তর রয়েছে, সমুদ্র সমতল থেকে শুরু করলে সেটি প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত একটা গ্যাসীয় বা বলা যেতে পারে একটা বিভিন্ন ধরনের গ্যাসের স্তর, যেটা এনভেলপ বা খামের মতন পৃথিবীকে ঘিরে রয়েছে। বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা সম্পর্কে যদি আমরা বলে থাকি, এই যে আমরা কথা বলছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তার জন্য যে গ্যাসটি আমরা গ্রহণ করি আর যে গ্যাসটি ছাড়ি, সেগুলো কিন্তু সম্পর্কই বায়ুমণ্ডলের সঙ্গে জড়িত। ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত গ্যাস, ধূলিকণা, জলীয় বাষ্প মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর চারদিকে চাদরের মতন বা এনভেলপের মতন ঘিরে থাকে। এখন জীবমণ্ডলের উপযোগীয় এই গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে বেশ কিছু ধরনের গ্যাসীয় উপাদান রয়েছে যেগুলি আমাদের খুব প্রয়োজনীয় এবং ইম্পর্ট্যান্ট। যেমন নাইট্রোজেন, যেটি 78.084% থাকে, অক্সিজেন 20.946, আর্গন 0.934, নিয়ন 0.00182, হিলিয়াম 0.00052, ক্রিপ্টন, হাইড্রোজেন এগুলোর পরিমাণ আরও কম। এছাড়া কিছু ধরনের নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, এগুলি বর্তমানে সময় পরিমাণ কমে চলে এবং এগুলো এক পরমাণু বা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ না করা সত্ত্বেও করে না বলেই সেগুলোকে অ্যাকচুয়ালি নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। ডাইরেক্টলি কোনো কিছু জিনিসের সঙ্গে এগুলো যুক্ত নয়, তাই জন্যই এগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়ে থাকে। যেমন নিয়ন, হিলিয়াম, জেনন, ক্রিপ্টন এইগুলো কি না, এগুলি আমাদের সবকটাই নিষ্ক্রিয় গ্যাস। বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো এমনভাবে আমাদের সঙ্গে প্রতি মুহূর্তে ওতপ্রোতভাবে জড়িত বা ইন্টারাক্ট করে যে সেইগুলো ছাড়া পৃথিবীর হাইড্রোস্ফিয়ার বলো, পৃথিবীর বায়োস্ফিয়ার বলো, মানে তিনটে তো অংশ, যেমন অ্যাটমসফিয়ার যেটাকে বায়োস্ফিয়ার বলি, জীবমণ্ডল, আর একটা হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডল। এই তিনটে জিনিসের মধ্যে অ্যাটমসফিয়ার অংশটি, হাইড্রোস্ফিয়ার এবং আমাদের বায়োস্ফিয়ার, এই দুটো অংশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বায়ুমণ্ডলের এই সমস্ত উপাদানগুলির মধ্যে প্রথম যে উপাদানগুলির কথা বলবো, সেই উপাদানগুলির মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বিভিন্ন ধরনের ধূলিকণা এবং জলীয় বাষ্প। বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন ধরনের ধূলিকণাগুলির মধ্যে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থের কণা থাকে। জলীয় বাষ্প যেটি রয়েছে, সেই জলীয় বাষ্প কিন্তু বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ প্রায় 146,000 কোটি টন, অর্থাৎ 146। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের 10 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে এবং 90% জলীয় বাষ্প সমুদ্র সমতল থেকে 6 কিলোমিটার উচ্চতার মধ্যে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। এই জলীয় বাষ্প বায়ুমণ্ডলীয় বিভিন্ন ধরনের ধূলিকণার সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন রকম ঘনীভূত বা অধক্ষেপিত জিনিসগুলোকে বিভিন্ন ফরম্যাটে আমরা দেখতে পাই। যেমন ধরো বৃষ্টি, শিলাবৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, তুষারপাত, শিশির, কুয়াশা, এই সবগুলোর মধ্যেই কিন্তু জলকণা আছে। আর এই জলকণাগুলোর সঙ্গে বেশ কিছু ধূলিকণা এবং ডাস্ট পার্টিকেল ছাড়াও কিছু গ্যাসীয় পার্টিকেল রয়েছে। এবার জলীয় বাষ্প, বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণটাকে বাদ দিয়ে আমরা যদি বাকি জিনিসগুলো নিয়ে বলি, তাহলে বায়ুমণ্ডলের উপাদানগুলোকে পার্থক্য অনুযায়ী বায়ুমণ্ডলের উষ্ণতার হ্রাস বৃদ্ধির উপর নির্ভর করে, রাসায়নিক গঠন হিসেবে নির্ভর করে দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে হোমোস্ফিয়ার আর এক হচ্ছে হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার বা সমমণ্ডল ভূপৃষ্ঠ থেকে 88 বা 88 কিলোমিটার অ্যাবভ এরিয়ার মধ্যে থাকে এবং বায়ুর উপাদান সবসময় এখানে কি দেখতে পাওয়া যায়, সমান অনুপাতে থাকে। এর মধ্যে যে সমস্ত লেয়ারগুলো খুব ইম্পর্টেন্ট এবং যেগুলো আমাদের খুব নোন,
they all are troposphere, stratosphere, mesosphere, thermosphere, এইগুলো হচ্ছে এর মধ্যে পড়ে। হেটেরোস্ফিয়ার কি? হেটেরোস্ফিয়ার হচ্ছে এই 88 কিলোমিটারের পর থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত যা রয়েছে, কেবলমাত্র গ্যাসীয় উপাদান থাকলেও তাদের কিন্তু একই অনুপাতও থাকে না, এবং এগুলোকে বিষমমণ্ডল এই কারণে বলা হয়, তার কারণ সব স্তরে উষ্ণতা বৃদ্ধির যে পরিমাণ সেটাও কিন্তু সমান থাকে না। উষ্ণতা বৃদ্ধির হার বৃদ্ধির উপর নির্ভর করে এবং বিভিন্ন রকম বায়ুমণ্ডলীয় ঘটনা পরপর রাখার উপর নির্ভর করে আমরা বায়ুমণ্ডলের এই বিভিন্ন স্তরগুলো সম্পর্কে যেগুলো বলবো সেগুলো হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, অর্থাৎ সমমণ্ডলের প্রধান তিনটি স্তর। ট্রোপোস্ফিয়ারের ট্রোপো কথাটির মানে হচ্ছে, ট্রোপো কথাটির মানেকে আমরা বলতে পারি ট্রোপোজ বা টার্বুলেন্স বা মিক্স হওয়া বা এভার চেঞ্জিং, নানা রকম চেঞ্জিং এই ট্রোপোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। এবং বায়ুমণ্ডলীয় যে সমস্ত ঘটনাগুলি আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে দেখতে পাই, ঝড়, বৃষ্টি, তুষারপাত, যা তোমরা দেখছো তার হেডকোয়ার্টার কিন্তু ট্রোপোস্ফিয়ার। এই স্ফিয়ার কথাটার মানে কি? স্ফিয়ার মানে অঞ্চল বা জায়গা। ট্রোপো মানে কি? মিক্সিং আপ সো মেনি থিংস ইজ টার্বুলেন্স, অ্যান্ড ট্রোপো মানে চেঞ্জিং, দ্যাট ইজ বিভিন্ন রকম চেঞ্জ এখানে হয়, সেই জন্য এটাকে ট্রপোস্ফিয়ার বলে। তো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে স্ফিয়ারগুলো বা স্তরবিন্যাসগুলো সম্পর্কে আমরা বলছি, স্বভাবতই তোমাদের মনে হবে স্ফিয়ারগুলোর গায়ে কি একটা মার্কিং লাইন আছে নাকি, যে একটা শেষ হলো তারপরেই আরেকটা? না, there is no demarcated line in between the two layers or two sphere in the atmosphere. এর মধ্যে কিন্তু কোনো লাইন নেই। কিন্তু আমরা যদি তোমাদের সহজ করে একটা কথা বলি, গরম যাচ্ছে, শীত আসছে, that you can feel, কিন্তু এই যে সিজনাল মার্ক কোথাও কি আমাদের বছরের মধ্যে দেওয়া থাকে? দেওয়া থাকে না। অর্থাৎ গরম যাওয়ার টেম্পারেচারের চেঞ্জটা, শীত আসার যে টেম্পারেচার কমছে সেই ফিলটা আমরা একটা সার্টেন মোমেন্টে, দিনের একটা সার্টেন সময় বা রাতের একটা সার্টেন সময় আমরা ফিল করে থাকি। তো এই ফিলটা একটা সময় কি হয়? প্রকট হয়ে যায়, ডমিনেন্ট হয়ে যায়। গরমটা সেখানে কি হয়? আস্তে 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 কমতে থাকে। শীতটা কি হয়? আস্তে 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 বাড়তে থাকে। এক্স্যাক্টলি লাইক দিস, ট্রপোস্ফিয়ারের মধ্যে যে ঘটনাগুলো ঘটে এবং তার ভেতরে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, এটা থাকার কারণটা কি? সমুদ্র সমতল থেকে 6 কিলোমিটারের মধ্যে তো জলীয় বাষ্পের পরিমাণ সব থেকে বেশি, আর ট্রপোস্ফিয়ার যে লেভেলটাতে থাকে সেই লেভেলটা নিচের দিকে, তারপরে অন্যান্য লেয়ারগুলো রয়েছে। সুতরাং সমুদ্রস্থ সমতলীয় অংশের সঙ্গে যুক্ত যে সমস্ত জলমণ্ডলগুলো রয়েছে, আমাদের ভূমিরূপের বিভিন্ন ডাস্ট পার্টিকুলেট, যা বিভিন্ন ক্ষয়ের ফলে বায়ুর দ্বারা ক্ষয়কার্য হয়ে সেগুলো যেমন আমাদের ল্যান্ডমাসের এক অংশ থেকে এক অংশে যাচ্ছে, সেগুলো তো কিছু পরিমাণ খুব সূক্ষ্ম কণাগুলো বায়ুর সাথেও মিশছে। যেই স্তরটা উপরের দিকে উঠতে শুরু করবে, এইগুলোর পরিমাণ কি হবে? এইগুলোর পরিমাণ কমতে থাকবে। বায়ুমণ্ডলের ক্ষেত্রে এই কমে যাওয়া পরিমাণটা একটা সঠিক জায়গায় এসে কি হবে? সঠিক জায়গায় এসে এটা কিন্তু অনেক বেশি হাইলাইটেড হয়ে যাবে এবং অন্য জিনিসটি এখানে অনেক বেশি, সেখানে তার পরিমাণটা বা তার যে ক্যারেক্টারিস্টিক ফিচারটা সেটা আস্তে আস্তে কমে আসবে। গ্যাসীয় উপাদানের 75%, যেমন জলীয় বাষ্প, বিভিন্ন ধরনের ধূলিকণার অংশ, শুধু তাই নয়, উষ্ণতা একটা নির্দিষ্ট হারে ট্রপোস্ফিয়ারের মধ্যে কমতে থাকে। এই কথাটা তোমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ো, সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে, বাংলাতেও তোমরা পড়েছো স্বাভাবিক উষ্ণতার হ্রাস বা নর্মাল ল্যাপস রেট। নর্মাল ল্যাপস রেট যেটা, সেই নর্মাল ল্যাপস রেটের কথা যদি আমাদের বলা হয়ে থাকে, সেটা প্রতি 1000-এ 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হিসেবে কাজ করে। এই ল্যাপস রেটটা কোনো একই অক্ষাংশ বা একই দ্রাঘিমাংশে থাকা অংশে, দ্রাঘিমাংশটা সময়ের ক্ষেত্রে ম্যাটার করে, সেটা ক্লাস 9-এ তোমরা পড়েছ। অক্ষাংশটার ক্ষেত্রে যেমন ধরো কলকাতা 22 ডিগ্রি 30 মিনিট অক্ষাংশে অবস্থিত, দার্জিলিংও 22 ডিগ্রি 30 মিনিট অক্ষাংশে অবস্থিত, দুটোই উত্তর অক্ষাংশে অবস্থিত, অথচ সবাই গরমে দার্জিলিং ছুটছি,
কেন ছুটছি না? সেটা ঠান্ডা, হিলি এরিয়া। তাই মিরাকেলটা হচ্ছে কি করে? এই যে উচ্চতা, সেই উচ্চতাতে সমুদ্র সমতল থেকে পাহাড়ের উচ্চতাতে ধীরে ধীরে নিচের অংশ থেকে গ্যাসীয় ধূলিকণা, জলীয় বাষ্পের পরিমাণগুলো কমছে। জলীয় বাষ্প যে বাতাসে বেশি থাকবে তার তাপ ধারণ করার ক্ষমতাটাও বেশি থাকবে, সেই বাতাসে তাপটা বেশি ধারণ করবে, কারণ জলের কণা তাপটাকে হোল্ড করে রাখে। সুতরাং যত তুমি ওপর দিকে উঠতে থাকবে, একই অক্ষাংশে থাকা সত্ত্বেও যত উপরে উঠবো 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে পার 1000-এ টেম্পারেচারটা আমার কমে যাবে। সুতরাং তুমি ভেবে দেখো, যদি তোমার এখানে 35 ডিগ্রি কি 38 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়, আর তুমি এখান থেকে প্রায় 5000 কি 6000 মিটার উচ্চতায় ওপরে উঠছো, তাহলে সেই টেম্পারেচারটা তোমার এই কারেন্ট টেম্পারেচার লোকাল এরিয়াতে যা রয়েছে সেটা থেকে মাইনাস করো, দেখো তোমার টেম্পারেচার তুমি কম পাবে। এবং সেই জন্যই তোমরা দার্জিলিংয়ে গেলে বা কোনো হিলি স্টেশনে গরমকালে গেলে অনেক বেশি আরাম পেয়ে থাকো। তো এইটাকে কি বলা হয়? নর্মাল ল্যাপস রেট বলা হয়। আশা করি এটা তোমাদের সবার পক্ষে বোঝাটা অনেক স্বাভাবিক হয়েছে। এই সম্পর্কিত যে সমস্ত ছবি রয়েছে সেটা তো আমি ভিডিওতে এই জায়গাতে ইনক্লুড করেই দেব, কিন্তু কিছু কিছু জিনিস তোমাদেরকে আলাদা করে, যেমন ধরো মাধ্যমিক স্তরে তোমরা সবাই দেখো, এটা খুব ওপেন সিক্রেট যে সবাই বিভিন্ন জায়গায় টিউশন পড়ে। সব লোকজনের পড়ানোর ধার বা ধরন একরকম নয়, মানুষের কাছ থেকে শেখারও কোনো শেষ নেই। কিন্তু এখানে একটা কথা আমার তোমাদেরকে জানানো দরকার, যে জিওগ্রাফি বেসিক্যালি আ সিস্টেমেটিক ইন্টিগ্রেটেড সায়েন্স। পৃথিবীকে বাদ দিয়ে তুমি কোনো জায়গায় কোনো কিছুকেই কিন্তু করতে পারবে না, সেটা ফিজিক্স হোক, তোমার অ্যাস্ট্রোনমি হোক, অ্যাস্ট্রোফিজিক্স হোক, ম্যাথস হোক, ভূমিরূপের কিছু হোক, ইঞ্জিনিয়ারিং বস্তু সামগ্রী হোক, থার্মাল পাওয়ার তৈরি করা হোক, কৃষিকার্য হোক, এই সব কিছু জিনিসগুলোই কিন্তু মানুষ আর পৃথিবী এই দুটো জিনিসের সঙ্গে ভীষণ যুক্ত। অন্যান্য প্রাণীরাও আছে, সুতরাং সেক্ষেত্রে তো তোমাদের এটা ভাবতেই হবে পৃথিবী ছাড়া কিছু নয়। সুতরাং এইখানে ছবি আঁকাটা ভীষণ জরুরি। এই যে এতগুলো কথা বললাম, তোমাদের মনে হতে পারে ম্যাম এতগুলো অপ্রাসঙ্গিক কথা কেন বলছে। এখন দেখো, যে কোনো জিনিসে তুমি যদি সেটা ছোট করে বুঝিয়ে তার মধ্যে যদি তুমি ছবি এঁকে দাও, তুমি নাম্বার অনেক বেশি পাবে। তবে ছবি আঁকার একটা পার্টিকুলার ধরন আছে, যেটা আমি এই চ্যাপ্টারটা পড়িয়ে দেবার পরেই এর পরবর্তী ভিডিওতে এর রিলেটেড প্রত্যেকটা ছবি আঁকা কিভাবে লিখে লেবেলিং করতে হবে সেটা তোমাদের শিখিয়ে দেব। তার কারণ কি, ছবি তোমরা অনেক সময় কোশ্চেন আনসারে প্রথমে লিখে দাও, প্রথমে এঁকে দাও, বা কখনো কোশ্চেন আনসারের শেষে দিয়ে থাকো, কিন্তু এটা নিয়ম নয়। তুমি যে জিনিসটা বলছো সেটার সাথে রিলেট করে তো ছবিটা দিচ্ছ, তাহলে ছবিটা যদি তুমি আগে দিয়ে দাও তাহলেও পরীক্ষকের বুঝতে অসুবিধা। পরীক্ষক তোমাকে পরীক্ষা নিচ্ছে, অর্থাৎ তুমি কত সহজে কত ভালো করে বুঝিয়ে দিতে পারবে সেটা সেখানে দরকার। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে আমরা ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা কম হবার কথা বললাম, সেখানে কি হচ্ছে? এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর ঘনত্ব বা ডেনসিটি, বায়ুর মধ্যে যে সমস্ত পদার্থগুলো রয়েছে সেটা নিচে যত বেশি পরিমাণে রয়েছে, ওপরে কম রয়েছে। এই ওপরে কম রয়েছে বলেই তো এরা টেম্পারেচারটা ধরে রাখতে পারছে না, কারণ এরাই তো এদের সহযোগী যারা টেম্পারেচারটাকে ধরে রাখে। তো এই সহযোগীরা নাই, তাই জন্য তাদের টেম্পারেচারে ধরে রাখার জায়গাটা কমে যাচ্ছে এবং ঘনত্বও কমে যাচ্ছে। ঊর্ধ্ব স্তরে কি হচ্ছে? ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে নিরক্ষীয় অঞ্চলে -80 ডিগ্রি সেন্টিগ্রেড এবং মিড ল্যাটিটিউডাল এরিয়া, অর্থাৎ যেটাকে তোমরা 30 থেকে 60 ডিগ্রি আপার নর্দার্ন ল্যাটিটিউডাল এরিয়া বলো বা সাউদার্ন এরিয়া বলো, দু ক্ষেত্রেই পৃথিবীর। কিন্তু উই আর কনসার্ন অ্যাবাউট দ্য নর্থ ল্যাটিটিউডাল এরিয়া, বিকজ আমরা তো মানুষ এবং আমাদের বেশিরভাগ পৃথিবীর দেশগুলো, মহাদেশগুলো সবই কিন্তু গোলার্ধ অনুযায়ী ওয়ার্ল্ড ম্যাপে যদি দেখে থাকো সবই কিন্তু নর্থ গোলার্ধে বা উত্তর গোলার্ধে আছে। এখন সেই জায়গায় -58 ডিগ্রি সেন্টিগ্রেড দেখা যায়। মেঘ, ঝড়, বৃষ্টিপাত প্রভৃতি আবহাওয়াগত যাবতীয় ঘটনা এই স্তরে ঘটায়, একে ক্ষুব্ধ মণ্ডল বলে। অর্থাৎ ক্ষুব্ধ কেন? সব সময় কিছু না কিছু হয়েই চলেছে। কোনো মানুষ এই রাগছে, এই শান্ত হচ্ছে, এই এটা করছে, এই ওটা করছে, তার মানে তুমি তাকে কি বলবে? শান্ত তো বলবে না।
তাই জন্য এই শান্ত মণ্ডল একে বলা হয় না, একে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। সেজন্যই বললাম মিক্সিং আপ, এভার চেঞ্জিং, বিভিন্ন রকম ঘটনা ঘটে, অ্যান্ড দিস ইজ দ্য হেডকোয়ার্টার অফ অল কাইন্ড অফ অ্যাটমসফিয়ারিক ফিনোমেনা, মেজরিটি যা ঘটে, তাই জন্যই এটাকে বলা হয়ে থাকে কি, যে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের এই তাপমাত্রার কম বেশির জায়গাটা একটা সার্টেন জায়গায় এসে এমন হয় যে দেখা যায় টেম্পারেচারের চেঞ্জ হয়ে যাচ্ছে, ঘনত্ব আরও কমছে, বেশ কিছু জিনিসের জলীয় বাষ্পের পরিমাণ আরও কমে যাচ্ছে। কোন লেয়ার শুরু হচ্ছে? না, স্ট্র্যাটোস্ফিয়ার। তো এই স্ট্র্যাটোস কথাটা ল্যাটিন স্ট্র্যাটাম শব্দ থেকে এসছে, অর্থাৎ স্তরবিন্যাস। ট্রপোপজের ঊর্ধ্বে 50 কিলোমিটার পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ারিক স্তর দেখতে পাওয়া যায়। বাট এই স্তরের কিন্তু দুটো অংশ আছে, নিচের স্তরটাকে আমরা স্ট্র্যাটোস্ফিয়ার বলি, আপার পার্ট অফ দ্য স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা বলি ওজোনোস্ফিয়ার। এই ওজোনোস্ফিয়ার, ওজোন ডিপ্লিশন বা বায়ুর সম্পর্কিত আজকাল যে গ্রিন হাউস পড়ো, ওজোন ডিপ্লিশন পড়ো, এই যে জিনিসগুলো তোমরা পড়ো, দ্যাট ইজ ভেরি ওয়েল নোন ওয়ার্ড টু দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেই জন্য এই ওয়ার্ডগুলো তোমরা সবাই জানো। তো এইগুলো কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারিক লেয়ারটার সঙ্গে যুক্ত। উচ্চতা 80 ডিগ্রি সেন্টিগ্রেডে উচ্চতা উষ্ণতার সম্পর্ক অনুযায়ী স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। ট্রপোপজের -80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বেড়ে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, অর্থাৎ প্লাস টেম্পারেচারে যায়, কমে না। উষ্ণতার তারতম্য স্ট্র্যাটোস্ফিয়ারে জানুয়ারি জুলাই মাসে উষ্ণতার তারতম্য ঘটে। দেখো, তোমরা খুব ছোটবেলায় যখনই ভূগোল পড়তে শুরু করেছো, পৃথিবীর দিন রাত্রি আর ঋতু পরিবর্তন সম্পর্কে পড়েছো। তো যখন তোমরা ক্লাস 10-এ মৌসুমী জলবায়ু বা ভারতের জলবায়ু সম্পর্কে পড়বে, বা আমি তোমাদেরকে এই ভিডিওটা নিয়ে বোঝাবো, তখনই তোমরা বুঝতে পারবে কোনো একটা জায়গার টেম্পারেচার, রেইনফল বা ওয়েদারিক কন্ডিশন, দিন রাতের তাপমাত্রার পার্থক্য, ল্যাটিটিউড, লঙ্গিটিউডনাল পজিশন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, কোন সময় আপাতগতি কোন দিকে রয়েছে, এই সমস্ত বিষয়গুলির সঙ্গে ভীষণভাবে জড়িত। সো দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। নাও কাম টু দ্য পয়েন্ট যেখানে আমরা ছিলাম, যে আস্তে আস্তে মাইনাস টেম্পারেচার থেকে ওজোনোস্ফিয়ারে কি হয়, টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশকে ওজোনস্তর বলে, যেমন 25 বা 35 কিলোমিটারের এই জায়গাটাকে। অতি বেগুনি রশ্মি শোষিত হবার ফলে এই স্তরের উষ্ণতা বেশি। ওজোন স্তরের জ্বলন্ত মহাজাগতিক বস্তুকণা পোড়াতে সমর্থ, এবং জেট বিমানগুলি কি হয়, এই স্তরের বায়ুপ্রবাহ, জলীয় বাষ্প, মেঘ না থাকায় সেই জায়গাটিকে শান্ত মণ্ডল বলা হয়। দ্রুতগামী জেট বিমান এই জায়গাটির মধ্যে দিয়ে যায়, তার কারণ এখানে তো জলীয় বাষ্প, মেঘ ইত্যাদি নেই, তাই হ্যাজার্ডাস কোনো ঘটনা ঘটার সুযোগ থাকে না। তাই জন্য ক্লিন এয়ার স্পেস দিয়ে জেট বিমানগুলি বেরোতে সুবিধা হয়। স্ট্র্যাটোপজ, পজ মানে PAUSE, এই কথাটার মানে কি, সাময়িক থামা। তো পজ কথাটার মানে কি, স্ট্র্যাটোস্ফিয়ারিক কন্ডিশন, যেখানে স্ট্র্যাটোস্ফিয়ার লেভেলের যে ফিচার্স যেগুলো নিয়ে আলোচনা করা হলো, সেগুলো একটা সার্টেন জায়গায় গিয়ে থেমে গেল, তার মানে কি হলো, স্ট্র্যাটোপজ। অর্থাৎ থেমে যাওয়া মানে কিন্তু তার বিস্তার হঠাৎ করে থেমে গিয়ে নতুন ক্যারেক্টারিস্টিক স্টার্ট হলো, তা কিন্তু নয়। ধীরে ধীরে সেই জিনিসটার চেঞ্জ হতে শুরু করলো। এরপরে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী লেয়ার, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। মেসো হচ্ছে মধ্যভাগ। কেন মধ্যভাগ বলা হয়? কারণ এরপরে বিষম স্তর তৈরি হচ্ছে, তাই এটা মিডল। এর নিচে স্ট্র্যাটোস্ফিয়ার অ্যান্ড ট্রোপোস্ফিয়ার। ওপরে যে লেয়ারগুলো রয়েছে, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এগুলো তার পরের লেভেল। তো দিস ইজ দ্য মিডল পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ার, তাকে এই জন্য একে বলা হয় মেসোস্ফিয়ার। তো মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে 80 কিলোমিটার উচ্চতাতে থাকে, এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এগেইন ট্রোপোস্ফিয়ারের মতন এর কিন্তু টেম্পারেচার কমে যেতে থাকে। 80 কিলোমিটার উচ্চতা স্তরে এর টেম্পারেচার -100 ডিগ্রি সেন্টিগ্রেড, বায়ুর চাপ অনেক কমে যায়। 50 কিলোমিটার উচ্চতাতে 1 মিলিবার এয়ার প্রেশার 90 কিলোমিটার উচ্চতাতে গিয়ে দাঁড়ায় কত, 0.01 মিলিবার। মিলিবার এককটি বায়ুর প্রেশার মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে।
গুরুত্ব যা তোমরা তোমাদের পদার্থ বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও গ্র্যাভিটেশনাল ফোর্স বা অন্যান্য কিছু পড়বার সময়ও ভর ওজন এইগুলো নিয়ে যখন পড়েছো সেই চ্যাপ্টারেও এটা সম্পর্কিত কিছু অংশ ডেফিনেটলি লেখা থাকবে এবং তোমরা এই এককগুলো সম্পর্কে জানবে। 70 কিলোমিটার উচ্চতায় শীতকালীন পশ্চিমা বায়ুর গতিবেগটা খুব বেশি হয়। আবার এখানে এই স্তরে অতি হালকা নৈশদ্যুতি মেঘও দেখতে পাওয়া যায়। তো এইগুলো ছোট ছোট জিনিস যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে ছোট্ট করে এক্সপ্লেইন করে আমি তোমাদের বুঝিয়ে দেব। আজ অ্যাজ আ হোল লেয়ারগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে বলে দিচ্ছি। এই স্তরের পরে যে স্তরটা দেখতে পাওয়া যায় মেসোস্ফিয়ারের স্তরের ধীরে ধীরে দেখতে পাওয়া যায় ঊর্ধ্বাংশে কিছু দূর পর্যন্ত উষ্ণতা স্তরকে আস্তে আস্তে যে যতটা মেসোস্ফিয়ার রয়েছে কিছুটা ওপর পর্যন্ত যাবার পরে জায়গাটা কি হয় পজ। তো এই যে পজ এই স্তর মেসোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ারের মাঝামাঝি ইন্টারমিডিয়েট একটা এরিয়া, যেখানে কি হয় দুটো লেয়ারের মধ্যেই থাকা কিছু অংশের ক্যারেক্টারিস্টিক বা ফিচার আমরা দেখতে পাই। মেসোপজের ঊর্ধ্বে 500 কিলোমিটার পর্যন্ত স্তরটাকে থার্মোস্ফিয়ার বলে। এই স্তরের নিচের অংশে বায়ু আয়নিত অবস্থায় থাকে। আয়ন কি? আয়ন প্লাস এবং মাইনাস, পজিটিভ এবং নেগেটিভ কিছু অণু বা আয়ন। উপাদান 200 কিলোমিটার উচ্চতা পর্যন্ত পারমাণবিক নাইট্রোজেন বা অ্যাটমিক নাইট্রোজেন থাকে এবং কি থাকে আণবিক অক্সিজেন থাকে। 200 কিলোমিটারের পরে আণবিক নাইট্রোজেন বেশি উপস্থিত থাকে। উচ্চতা উষ্ণতার সম্পর্ক কি না এই জায়গায় যে ধরনের রশ্মিগুলো দেখতে পাওয়া যায় সেগুলো কিন্তু স্কিন সেন্সিবল টেম্পারেচার নয়। তোমরা সবাই এক্স রে, গামা রে, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন এই যে জিনিসগুলো সম্পর্কে পড়েছো। এক্স রেকে রঞ্জন রশ্মি বলে, গামা রে অতি বেগুনি, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন এগুলো সম্পর্কে তোমরা জানো। তো এগুলো দিয়ে নানা ধরনের কাজকর্ম পৃথিবীতেও করা হয়, কিন্তু এগুলো স্কিন সেন্সিবল নয়। বাট দ্যাট আর হাইলি পেনিট্রেবল পাওয়ার, দ্যাট হ্যাভ হাইলি পেনিট্রেবল পাওয়ার। তাদের এমন ধরনের পেনিট্রেট করার, শোষণ বা ভেতরে ঢোকার ক্ষমতা আছে যেইটাকে কাজে লাগিয়ে অনেক ধরনের জিনিস সম্পর্কে আমরা জানতে পারি। এরপরে কি রয়েছে এবং এই জায়গায় আরেকটা খুব দরকারি জিনিস সেটি হচ্ছে বায়ুকণার পরমাণুর মধ্যে শক্তিশালী ইলেকট্রন প্রোটনের সংখ্যা এর মধ্যে থেকে কি হয় যে রেডিয়েশনটা হয় সেটার ফলে বেরিয়ে আসে। এবং তোমরা যতদূর সম্ভব ক্লাস 7-এ যখন তোমরা পৃথিবীর দিন রাত্রি বা পৃথিবীর গতি সম্পর্কে পড়েছো সেই সময় কিন্তু পৃথিবীর ক্ষেত্রে দুটো মেরু অঞ্চলে অর্থাৎ অরোরা অরিয়েলিস এবং অরোরা বোরিয়েলিস এবং অরোরা অস্ট্রালিস সম্পর্কে পড়েছো, সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা। এই দুটো জিনিস কিন্তু এই যে ইলেকট্রন প্রোটন আয়ন ডিসচার্জের কথা বললাম সেই আয়ন ডিসচার্জের ওপর থেকে বিস্তার করেই কিন্তু হয় আলোর বিচ্ছুরণের ফলে ওখানে সূর্যের আলো তীর্যকভাবে পৌঁছালেও সারা দিন রাত ধরে আলোর প্রকাশ দেখতে পাওয়া যায়। সেজন্য তোমরা অনেকেই জানো নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়ে থাকে, যেখানে 6 মাস দিন এবং 6 মাস রাত। এক্সোস্ফিয়ার আয়নোস্ফিয়ারের ঊর্ধ্বে 600 থেকে 1500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্তরকে এক্সোস্ফিয়ার বলা হয়। উপাদান এই স্তরে আণবিক অক্সিজেন রয়েছে, হাইড্রোজেন হিলিয়াম গ্যাস রয়েছে। এই হাইড্রোজেন হিলিয়াম গ্যাস সম্পর্কে কিন্তু আগেই বললাম, দে অল আর ইনার্ট গ্যাসেস, নিষ্ক্রিয় গ্যাস। গ্যাসগুলি সাধারণভাবে ডাইরেক্টলি কাজে না রাখলেও বিভিন্ন জিনিসের সঙ্গে যুক্ত হয়ে থাকে। এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা 1200 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। বাতাসের ঘনত্ব কম থাকায় এই উষ্ণতা অনুভব করা যায় না। ম্যাগনেটোস্ফিয়ার বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর, পৃথিবীর শেষ সীমা বলা যেতে পারে। নামকরণ হচ্ছে সোলার উইন্ড বা সৌর বায়ু থেকে নির্গত ইলেকট্রন এবং প্রোটন দ্বারা গঠিত ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র বেষ্টন করে আছে বলে একে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। অর্থাৎ এই যে ম্যাগনেটিক ফিল্ড এটা যে ওখান থেকে বিচ্ছুরিত হবার পরে এর পাওয়ারে যে ফিল্ডটা তৈরি করে সেইটার জন্য এটাকে বলা হয়ে থাকে ম্যাগনেটোস্ফিয়ার। সৌরঝড় এই স্তরের একটা বলা যেতে পারে যে
খুব কমন একটা জিনিস। এই স্তরের নিচে পারমাণবিক অক্সিজেন, হিলিয়াম, ঊর্ধ্বে হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখতে পাওয়া যায়। ম্যাগনেটোপজ, এই স্তরের পৃথিবীর চুম্বক ক্ষেত্র থেমে যায়, অর্থাৎ এই পর থেকে আর তুমি ম্যাগনেটিক অ্যাট্রাকশন ফিল্ডটাকে ফিল করতে পারবে না। নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে 1600 কিলোমিটার 13,000 কিলোমিটার উচ্চতার দুটি ঘন বলয়যুক্ত ম্যাগনেটোপজকে ভ্যান অ্যালেন বিকিরণ বলা হয়ে থাকে। অর্থাৎ কি বলছে না, এই স্তরের পৃথিবীর চুম্বক ক্ষেত্র থেকে থেমে যাওয়া অংশটাকে ম্যাগনেটোপজ বলছে, যেখান থেকে ম্যাগনেটিক ফিল্ডকে আর তুমি ফেরত ফিল করতে পারবে না। এবং এই যে ইকুইটোরিয়াল এরিয়া, এই ইকুইটোরিয়াল এরিয়ার যে সি লেভেল অংশ, সি লেভেল তো আমাদের মহাদেশীয় অংশের শেষ অংশ, যেখান থেকে ল্যান্ডমাসটা ধীরে 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 কি হয়, আস্তে আস্তে সমুদ্রের দিকে ক্রমঢাল বিশিষ্ট হয়ে ভেতর দিকে ঢুকে যায়। সুতরাং এই লেভেলটাকে আমরা 0 ধরে নিই, সি লেভেল বলে থাকি। এই অংশটা থেকে 1600 কিলোমিটার এবং 13,000 কিলোমিটার উচ্চতার দুটি ঘন বলয়যুক্ত ম্যাগনেটোপজকে বলা হয়ে থাকে ভ্যান অ্যালেন রেডিয়েশন জোন, ভ্যান অ্যালেন রেডিয়েশন জোন বা বিকিরণ বলয়। এটা সম্পর্কে তোমাদের যদি জানতে ইচ্ছে করে কেউ আমাকে ইনবক্স করতেই পারো, টেক্সট করতেই পারো। ছোট ছোট বিভিন্ন জিনিস, ভৌগোলিক গঠন আছে, ভৌগোলিক বিভিন্ন ধরনের আশ্চর্যজনক জিনিস আছে, যেগুলো সম্পর্কে আমি কোনো এক সময় সুন্দর করে তোমাদের বলে দেব। এবং এগুলো, এই ধরনের টপিকের কোনো শেষ নেই। চেষ্টা করব 10টা করে এরকম ছোট্ট ছোট্ট ঘটনা তোমাদেরকে জানিয়ে দিতে, যা থেকে তোমাদের বিভিন্ন ধরনের ভৌগোলিক ঘটনা সম্পর্কে জানতে এবং বুঝতে সুবিধা হয়। ডেফিনেটলি শুধু বাংলায় নয়, ইংলিশ এবং হিন্দিতেও আমি ক্লিয়ারলি এক্সপ্লেন করে দেব। ওজোন স্তর হলো হালকা নীলাভ আষ্টে গন্ধযুক্ত গ্যাস। এর সাধারণ সংকেত কি? O3, এবং দিস ইজ ভেরি আনস্টেবল গ্যাস। একটুখানি হিট লাগলেই এটা O প্লাস O2 দুটো অংশে ভাগ হয়ে যায়। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের 25 থেকে 35 কিলোমিটার ওজন বা উচ্চতার মধ্যে সর্বাধিক সমাবেশ দেখতে পাওয়া যায়, যাকে আমরা বলি ওজোনোস্ফিয়ার। এবং এর গুরুত্ব, ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এবং পৃথিবীকে এর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। যদিও আমরা সবাই জানি যে ওজোন লেয়ারের মধ্যে ফাটল দেখা গিয়েছে, যেটাকে বৈজ্ঞানিকরা ওজোন ডিপ্লিশন বলে। হওয়ার কারণও মানব জাতির বিভিন্ন ধরনের সুকর্ম এবং কুকর্ম, এবং সেই সমস্ত কাজগুলো এখনো নির্বিচারে বহু জায়গায় হবার ফলে ডিপ্লিশন হোল আরও বাড়ছে। যদিও বৈজ্ঞানিকরা প্রচুর পরিমাণে গাছ লাগাতে বলেন, যত ধরনের পলিউশন করার মতো গ্যাস যেগুলো আমরা ব্যবহার করি, যেগুলো পরিবেশকে ক্ষতি করে, সেই ধরনের বায়ো হ্যাজার্ডকে আটকাবার জন্য আজকাল অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবু অনেক দিন ধরে হয়ে যাওয়া কোনো জিনিসের কনসিকুয়েন্সেস কিছু দিন তো মানুষকে ভুগতেই হয়। তো তবুও এই কথা বলা যেতে পারে গোটা পৃথিবী ওজোন স্তর এবং ওজোন স্তরের ইম্পর্টেন্স বা গুরুত্ব সম্পর্কে বর্তমানে যথেষ্ট পরিমাণে অবগত। তাপের প্রবাহ রোধ, তাপ শোষণ করা ওজনের দ্বারা প্রাকৃতিক সৌর পর্দা বা সোলার একটা কি করে, সোলার একটা লেবেল বা লেয়ার তৈরি করে। এই ওজোন স্তর থাকায় বায়ুমণ্ডলের নিচের দিকে তাপমাত্রা থেকে ভূপৃষ্ঠ অধিক পরিমাণ টেম্পারেচার আসার ফলে যেটা আসবে, সেই লেয়ারটা শোষণ করে নেয় বলে রক্ষা পায়। ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। ওজোন স্তর না থাকলে কি হতো, এই যে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, সেটা স্কিন ক্যান্সার, ডিফারেন্ট টাইপ অফ স্কিন ডিজিজ, নানা ধরনের ক্ষত আমাদের শরীরে তৈরি করত। বাস্তুতন্ত্রের পরিবর্তন বা ইকোসিস্টেমের পরিবর্তন, এটাও কিন্তু বর্তমানে বিভিন্ন রকমভাবে ইম্পর্টেন্ট। এবং আমি আমার ভিডিও যবে থেকে শুরু করেছি তার মধ্যে কিন্তু ইকোসিস্টেম রিলেটেড প্রথম কথা তোমাদের আগেই বলেছি যে আমরা যেখানে থাকি আমাদের আশেপাশের কোনো জিনিসের কোনো রকম ক্ষতি না করে যে কোনো জিনিসকে এমনভাবে ইউজ করা যা আমরাও করতে পারবো, আমাদের যারা উত্তরসূরি, বর্তমান এবং ভবিষ্যতের মানুষজন এবং জীবজগৎ সবাই সেটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারে, সেই সিস্টেমটাকে বলা হয়ে থাকে সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। That particular word sustainable development is applicable for all kind of theme in the world. বাস্তুতন্ত্রের পরিবর্তন, বায়ুমণ্ডলের ক্লোরোফ্লুরোকার্বন CFCs, যেটা আমরা বডি স্প্রে করি,
তার ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে সিএফসিস রয়েছে। আমরা যে ফ্রিজ ইউজ করি সেখানেও থাকে। হ্যালেন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাসের পরিমাণের বৃদ্ধিতে ওজোন স্তরে কি হয়, হিট বাড়তে থাকে। হিট বাড়ার ফলে এই যে ওজোন গ্যাসটা সেটা তো খুব আনস্টেবল, তো ওটা কি হয়, ভেঙে গিয়ে দুটো অংশে ভাগ হয়ে যায়। এই ভাগ হওয়ার মধ্যে কি হয়ে থাকে, কখনো কখনো ছিদ্রপথ তৈরি করে, সেই গহ্বর দিয়ে অতি বেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছায়। তো ওজোন স্তরের বিন্যাস প্রাকৃতিক নিয়মে মনুষ্য সৃষ্ট কারণে উভয়ভাবেই এর বিনাশ ঘটেছে। এগুলি প্রাকৃতিক কারণ, যেমন ধরো বজ্রপাত, অগ্নুদ্গম, এই সমস্ত। রাসায়নিক বিক্রিয়া, অতিবেগুনি রশ্মির প্রভাবে রাসায়নিক বিক্রিয়াতে ওজোনের যে অণু, একটু আগেই বললাম, অণু পরমাণুতে ভেঙে যায় এবং সূর্যরশ্মির পরিমাণ 10-15 বছর বেড়ে যাওয়ায় সূর্যের ক্ষুদ্রতম যে শর্ট ওয়েভ রেডিয়েশন রয়েছে সেগুলো নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইডে পরিণত করে। নাইট্রাস অক্সাইডে রাসায়নিক বিক্রিয়ার দ্বারা ওজোন স্তরের ক্ষয় হতে থাকে, অর্থাৎ নাইট্রোজেন নাইট্রাস অক্সাইডে পরিণত হয়। এর ফলে কি হচ্ছে, রাসায়নিক বিক্রিয়াতে ওজোনের যে লেয়ারটা সেটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে এর মধ্যে ক্ষয় বা ফুটো তৈরি করছে। তো এই হলো তোমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন ধরনের স্তর। এর মধ্যে তোমরা এটাও জানো যে এই যে বায়ুমণ্ডল বা আমাদের যে সূর্য ডুবে যায়, ডুবে তো যায় না, পৃথিবীর পজিশনটা চেঞ্জ হয়ে যায়। পৃথিবীর পজিশন চেঞ্জ হওয়ার জন্য হাফ অফ দ্য পোর্শনে লাইট থাকে, হাফ অফ দ্য পোর্শনে লাইট থাকে না, সেটাকে আমরা দিন আর রাত বলে থাকি। কিন্তু আমাদের আই লেভেলের সাথে যুক্ত থাকা যে দিগন্ত রেখা, অনেকেই সমুদ্রের ধারে ঘুরতে গেছো, দীঘা বা পুরী যাওয়ার অভিজ্ঞতা তো বাঙালিদের ক্ষেত্রে নো ডাউট খুব বেশি। সুতরাং সমুদ্র সম্পর্কে তোমরা সবাই অবগত আশা করছি। সমুদ্র যখন দেখবে তখন পৃথিবীর কিন্তু পজিশন তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। খালি সমুদ্রের সি বিচে দাঁড়িয়ে যদি দেখো তাহলে দেখবে ওভাল শেপের বা প্রায় একটা রাউন্ড শেপের অংশ সেখানে দেখতে পাওয়া যাবে, যেটি গোলাকার। এবং এই সম্পর্কিত বিভিন্ন ধরনের পরীক্ষা, পৃথিবীর আকৃতি সম্পর্কিত চ্যাপ্টারে অভিগত গোলক না গোলাকার, সেটি কি কি হয়, বেডফোর্ড লেভেল পরীক্ষা, এগুলো কিন্তু তোমরা আগেই পড়েছো। সুতরাং এই জায়গায় আমি আর সেটি বলে উচ্চারণ করলাম না। তো এখানে এই দিগন্ত রেখায় সূর্য ওঠার আগেও যে বিভিন্ন অক্ষাংশগুলোর মধ্যে দিয়ে সূর্য সরছে, দ্রাঘিমা রেখার পজিশনগুলো সরছে, তখন কি হয়, আমি যে জায়গায় রয়েছি অক্ষাংশগত দ্রাঘিমাংশগত দিক থেকে আমার আইসাইট লেভেলের নিচে যখন সূর্য থাকে, তখন তার যে সূর্য বিকিরণ সেটা এই যে ট্রপোস্ফিয়ারিক লেয়ার রয়েছে বায়ুমণ্ডলের, এর মধ্যে ধূলিকণা, জলীয় বাষ্পের মধ্যে সূর্যের আলোর কণাটার মধ্যে পড়ে বিচ্ছুরণ বা বিচ্ছুরিত আলো সৃষ্টি করে, যেটাই কিন্তু সকালে সূর্য ওঠার আগে পর্যন্ত ভোর, বিকেলে অংশটাকে আমরা বিকেল বলে থাকি, এইটাকেই আমরা বলে থাকি। তা আজকের জন্য এইটুকুই। এই রিলেটেড কিছু ছবি তো আমি ডেফিনেটলি দিয়ে দেবো তোমাদেরকে, এবং পরের দিন এই চ্যাপ্টারের বিভিন্ন অংশের খুঁটিনাটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের জন্য এইটুকুই। যাদের ভালো লাগলো তারা লাইক করো, শেয়ার করো, এবং এখনও যারা আমার ইউটিউবের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আগামীতে অন্যান্য নোটিফিকেশনগুলি তোমাদের দরকার প্রয়োজন মতো সবার আগে গিয়ে পৌঁছায়।